হ্যালো বন্ধুরা, এখন আমি আজ থেকে 20 বছর আগে তৈরি হওয়া 2004 সালে তৈরি হওয়া আনিস বাজমির সিনেমা নাম তার রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো অজয় দেবগান, ভূমিকা চাওলা, সমীরা রেড্ডি, নামও ভুলে গেছি তো, সমীরা রেড্ডি, আরও অন্যান্য অনেক আর্টিস্টরা রয়েছে এই সিনেমাটার মধ্যে। যেমন ভালো ভালো বেশ কিছু আর্টিস্ট, সাক্সেনা, ইয়াশপাল, শর্মা, তারপর বিজয় রাজ, তারপর রাজপাল যাদব, আরও অনেকে, কি রাহুল দেব। তো কেমন হলো এই সিনেমাটা রিভিউ করা সত্যিই আমার পক্ষে না মানে খুবই ডিফিকাল্ট একটা, কারণ এটাকে কি হিসাবে ধরবো, 20 বছর আগের সিনেমা কীরকম হতো সেই হিসাবে ধরে এই সিনেমাটাকে রিভিউ করবো, নাকি আজকের দিনে হয়ে। যদি আজকের দিনের মতো হয়ে করে তাহলে এই সিনেমার মধ্যে কোনো জিনিসই ভালোভাবে ওয়ার্ক করবে না, শুধু লাস্টের টুইস্টটা ছাড়া, শুধু সেই টুইস্টটাও ভালোভাবে ওয়ার্ক করবে না, কারণ এর থেকে আরও ভালো জিনিস আমরা কিন্তু দেখে নিয়েছি। এবং সেই টুইস্টটা কিন্তু হলিউডের অনেক সিনেমার থেকে, হলিউড কেন, ইভেন বলিউডেও এরকম হয়েছে, বলিউড মানে ইন্ডিয়াতেও এরকম হয়েছে। তবে হ্যাঁ, খুব যে বেশি হয়েছে তা না, হলিউডে হয়েছে, যার মধ্যে একটা বড় উদাহরণ হলো ফেস অফ। সেখান থেকে কিন্তু ইন্সপিরেশন নেওয়া। তো সেটা পার্শিয়ালি কিন্তু ভালো লাগবে, বা কিছু দর্শকও কিন্তু সেটা ভালো লাগতে পারে। কিন্তু এবার যদি সিনেমাটাকে আমি আগের ধরনের মানে 20 বছর আগের ধরে বলি, তাহলে বলবো সেই সিনেমার মধ্যে কিছু জিনিস যেমন ভালো ছিল, বা কিছু জিনিস সেরকম আমি খারাপ মনে হয়েছে। তো আমি সেরকমভাবেই ধরে বলছি। তো সিনেমাটার যদি গল্প আমি বলি, ইটসেলফ গল্পটা যদি গল্পের আইডিয়া হিসেবে বলি, গল্পের আইডিয়াটা কিন্তু খারাপ না, সেটা কিন্তু ভালো। অ্যাটলিস্ট 20 বছর আগে যেরকম ধরনের হতো সেই তুলনায় কিন্তু এই সিনেমার গল্পটা, রাইটিং মানে আইডিয়া ওয়াইজ ভালো, রাইটিং বলবো না, আইডিয়া ওয়াইজ ভালো। এবং গল্পটাও কিন্তু মানে যে দমিয়ে রাখবে সেরকম কোনো গল্প না, কিছু না কিছু ঘটে চলেছে। আবার কিছু জিনিস এমনও ঘটে চলেছে যেগুলো কোনো প্রয়োজন ছিল না, সেগুলো দেখতে হয়েছে। তো সিনেমাটাকে আরও ছোটো করা যেতে পারতো। এবং সিনেমার মধ্যে যদি আমি পারফরমেন্সের কথা বলি, অজয় দেবগান তার একটা ঠিকঠাক পারফরমেন্স আমি এখানে দেখতে পেয়েছি। ভূমিকা চাওলা হোক, সমীরা রেড্ডি হোক, তাদের আলাদা করে কিছু সেরকম করার ছিল না। রাজপাল যাদব, বিজয় রাজ চেষ্টা করেছে পুরোনো দিনের সিনেমা হওয়া সত্ত্বেও সেখানে হাসানোর, পার্শিয়ালি হয়তো আর একটা এই ঠিক আছে ব্যাপার এরকম একটা আনতে পেরেছে হাসাতে। এবং আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের গান রয়েছে, সেগুলো শুনতে আগে বলে রাখি, হিমেশ রেশমিয়ার মিউজিক সঙ্গে, এবং সাজিদু ওয়াজিদুও একটা দিয়েছে। এবং আলকা ইয়াগনিক ইয়ে মানে উদিত নারায়ণ, এদের গানটা তাও শুনতে ভালো লাগে। এবং যে লাস্টের টুইস্টটা আছে সেটাকে আমি খারাপ বলবো না, সেটাকে আমি একটা বেটার এটা বলতে পারবো। অ্যাটলিস্ট ওই সময় সিনেমা যেরকম হতো সেই অনুযায়ী এই সিনেমার টুইস্টটাকে আমি একটু বেটার বলতে পারি। এছাড়া সিনেমাটার মধ্যে সেরকম কোনো ভালো দিক আমি অ্যাজ সাচ ওই দিনের তুলনা আমি পাইনি। প্রথম কথা হলো, আজকের দিনের লোকের যখন টেস্ট পাল্টে গেছে, তখন পুরোনো দিনের সিনেমাগুলোকে না ভালো করে রিপ্রেজেন্ট করতে হয়। তো এই সিনেমাটার মধ্যে সেই পুরোনো দিনের ছাপ তো পরিষ্কার আছে, কিন্তু ইমপ্রুভমেন্ট কোথায় করা যেতে পারতো, সাউন্ড কোয়ালিটির মধ্যে এবং কালার গ্রেডিংয়ের মধ্যে, এইগুলোর মধ্যে কিন্তু চেঞ্জ করা যায়, যেগুলো নতুন করে আবার পলিশড ভার্সান হয়ে চলে আসে, সেগুলো কিন্তু করা যেতে পারতো। যেহেতু এর প্রডিউসার মারা গেছিলো, বহুত ঝামেলা সিনেমা ফেসেছিলো, এখন হঠাৎ করে তাদের মনে হচ্ছে এটাকে রিলিজ করলে মনে হয় এইটুকু জিনিস যদি একটু ইমপ্রুভ করতে পারতো, অ্যাটলিস্ট সিনেমাটা তবুও একটু মানে বেটার কোয়ালিটিতে দেখতে বোধ হয় একটুটাও মানে একটু ইচ্ছা করতো। কিন্তু এই সিনেমার কোয়ালিটি এতটাই ব্যাড ডেটেড, ব্যাকগ্রাউন্ড মিউজিক এতটাই ব্যাড ডেটেড, মানে সেগুলো না শুনতে একটা সময় গিয়ে কানে লাগে, মানে আর ভালো লাগছে না সেগুলো, যেন কী হচ্ছে এগুলো। মানে এখনকার হিন্দি সিরিয়ালগুলোর মধ্যে এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে, সেরকম ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে চলছে, যার জন্য সেটা ইরিটেট করতে থাকে, যার জন্য সেটা কিন্তু ওয়ার্ক করে না। স্ক্রিন প্লের মধ্যে অজস্র গাফিলতি রয়েছে, গল্পের রাইটিং আমি যেটা বললাম, গল্পের আইডিয়া ওয়াইজে তো এইটা একটা আমি ভালো বলতে পারি, ঠিক আছে, কিন্তু রাইটিংয়ে যদি সেখানে ফ্লস থাকে, প্রচুর ভুলভ্রান্তি রয়েছে, যা ইচ্ছা তাই হয়ে যাচ্ছে। এবং তার সোর্স কোথায়, তার পরিণতি কী, তার মাঝখানের মধ্যে বিস্তর ফারাক, এবং আপনি সেগুলো বুঝেও উঠতে পারবেন না, এবং কেন হলো, কী জন্য হলো, সেটার কোনো উত্তরও পাবেন না। এরকম এখানে যেরকমভাবে মানে মাফিয়াগিরি বা সিবিআই যে সাইড এখানে দেখানো হয়েছে, কোনোটাই ভালোভাবে না। কারণ ওই সময় যেরকম ধরনের সিনেমা হতো, তবুও বলতাম রাইটিং ওয়াইজ কিন্তু ইমপ্রুভমেন্ট করা যেতে পারতো, করা যায়, কিন্তু সেইগুলো কিন্তু নেই এখানে। রাইটিংই সব থেকে মেন জিনিস হলো খারাপ হয়েছে, ওই সময় অনুযায়ী খারাপ হয়েছে। আমি তো এই সময়ের কথা ছেড়েই দিলাম। তো তাই জন্য সেগুলো দেখতে একটু অ্যাবস্ট্র্যাক্ট লাগতো, অড লাগে, কী হচ্ছে এগুলো, কীভাবে হলো, মানে এগুলো প্রশ্ন বারবার মাথার মধ্যে আসবে, দূর এটা তো এরকম ধরনের হয় না। এই যে ব্যাপারটা, এই যে টেনশনের ব্যাপারটা, টেনশন নিয়ে আসবে, এই ছেলেটা মানুষটাকে বারবার চেস করে যাচ্ছে, এতগুলো লোক কেন করছে,
কেন ওই মানুষটা কী হয়েছিল, এবং মেন যে গল্পটা এখানে অজয় দেবগন তার মেমোরি লস হয়ে যাচ্ছে একটা ইনসিডেন্টের পর, তারপরে কীভাবে তার মেমোরি ফ্রি পাচ্ছে, তার পেছনে বেশ কিছু লোক লেগে রয়েছে, তারা কেন লেগে রয়েছে, এই জিনিসগুলো যখন দেখবেন তখন কিন্তু এই ক্যারেক্টারটাকে ফিল করতে হবে। সেই ফিলিংসটাই আসে না, কারণ ক্যারেক্টারটাই প্রপার এস্টাবলিশ না, হুট করে শুরু হয়ে যায়, হুট করে যেখান থেকে যা ইচ্ছা তাই হচ্ছে, হুট করে একটা মানে ভালোবাসা পড়ে গেলো, এরকম যা ইচ্ছা তাই হয়ে গেছে গল্পটার মধ্যে, যেগুলো কিন্তু সিনেমাটাকে সত্যিকারে বলতে গেলে রাইটিংয়ে পুরোপুরি ডুবিয়ে দিয়েছে এই সিনেমাটা। আমার কাছে সিনেমাটা একটা ব্যাড মুভি বলা যায়, আমি তবুও বলবো এটা একটা বিলো অ্যাভারেজ মুভি, বা লাস্টের টুইস্টের জন্য এটাকে বলবো জাস্ট একটা ওয়ান টাইম ওয়াচ হিসেবে আপনারা দেখতে পারেন। সিনেমা হলের জন্য একেবারেই না, ওটিটিতে আসুক, কারণ এই ধরনের সিনেমা হলে রিলিজ করাটাই সবথেকে বড় ভুল। কত টাকা ইনকাম করবে আমি জানি না, যদি গোটা 10 কোটি টাকা, 10 কোটি তো অনেক বলে দিলাম, 5-6 কোটি টাকাও যদি ইনকাম করে তাহলে বুঝবো এটা অনেক ইনকাম করেছে। এটা ডাইরেক্ট ওটিটি কন্টেন্টেই ছিল, না হলে ডাইরেক্ট টিভি বা ইউটিউবে ছেড়ে দিলেও কোনো প্রবলেম হতো না। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ নাম বলে সিনেমাটা। রেটিং আমি কী হিসাবে দেবো আমি বলতে পারছি না, তাই এটা বললাম যে আমার কাছে এই সিনেমাটা একটা বিলো অ্যাভারেজ সিনেমা হিসেবেই থাকবে। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।